এটা আমাদের মুর্শিদাবাদের হোটেল রেসিডেন্সি, লালবাগ মতিঝিল পার্কের কাছাকাছি। রুমগুলো ভালোই, ডাবল বেড 800 টাকা করে। তবে একটা কিন্তু অসুবিধা আছে, এখানে ফুডিংয়ের ব্যবস্থা নেই, তাই সকালের চাও বাইরে খেতে হবে। কাল রাত 7টার সময় আমরা মুর্শিদাবাদে এসেছি। রাত্রের খাবার খেয়েছিলাম মতিঝিল মসজিদের পাশ দিয়ে যেতে হয় লেক সাইড বিস্টোতে। খারাপ না। মুর্শিদাবাদ ট্যুর সাধারণত 2 দিনের হয়, কিন্তু যেহেতু আমরা একদিনে দেখব তাই সকাল 8:30 হোটেল থেকে বেরিয়ে পড়েছি। 2টো টোটো করেছি, এক একটাতে 5 জন করে, প্রতি টোটো 1100 টাকা করে নেবে, তার মধ্যে নৌকা ভাড়াও ধরা আছে। প্রথমে যাচ্ছি ভাগীরথীর পশ্চিম পাড়ে, দেখব রোশনীবাগ, ধাম বা জগবন্ধু আশ্রম এবং খোশবাগ। রোশনীবাগ, এটা নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সমাধি। ইনি ছিলেন মুর্শিদ কুল্লি খাঁর জামাই। আলোর বাগান বা গার্ডেন অফ লাইট নামেও পরিচিত। এই মুর্শিদ কুল্লি খাঁ অন্তপক্ষে 85 বছর রাজতন্ত্র চালিয়েছিল আজ নবাব মুর্শিদ। বর্গী সর্দার ভাস্কর পণ্ডিতের শিব মন্দির আছে সমাধির পেছনে। আমরা এবার ধামে এসেছি, প্রভু জগবন্ধুর মন্দির। মন্দিরটা বেশ সুন্দর, চারপাশের পরিবেশটাও বেশ সুন্দর। নবাব আলীবর্দী খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার সমাধি হল এই খোশবাগ। খোশবাগ নামের অর্থ হল গার্ডেন অফ হ্যাপিনেস। এখানে নবাব পরিবারের অন্যান্য সদস্য ও সদস্যদের সমাধি আছে, যেমন সিরাজের স্ত্রী লুৎফান্নুসা, সিরাজের মাসি সে বিখ্যাত চরিত্র ঘসেটি বেগম। মারে রাতারাতি নিয়ে এসে এই খোশবাগে সমাধি করে দিয়েছে। এই 17 জনেরই কারো নাম পাওয়া যায়নি, এনাদের বলা হয় গুপ্ত। যেহেতু রাতারাতি এখানে ছোট বড় মিলিয়ে 17টা সমাধি আছে। মির্জাফরের ছেলে বীরন খাবারের সাথে বিষ মিশিয়ে মেরেছিলেন, কারোর নাম পাওয়া যায়নি। তো দেখুন স্যার, মিডিলে যে কব্বরটা দেখছেন, এনার নাম ছিলেন দানিশ ফকির। স্যার এই দানিশ ফকিরের কাজ ছিলেন নৌকো চালানো, নৌকোর মাঝি ছিলেন। স্যার এই দানিশ ফকির সিরাজদৌল্লাকে ধরে দিয়েছিলেন। স্যার ইনি জুতো দেখে চিনতে পেরেছিলেন। স্যার এনারও বাড়ি ছিলেন মালদা জেলায়। স্যার ইনিও মালদা থেকে এসেছিলেন মুর্শিদাবাদে সেটা মির্জাফরের বাড়িতে পুরস্কারটা নেওয়ার জন্য। স্যার মির্জাফর ইংরেজ রাজসভায় বিচার করে দেখলেন যে দানিশ ফকির সামান্য কটা টাকার জন্য আজ ইনি নিজের দেশে নবাবকে ধরিয়ে দিচ্ছে, ইনাকে যদি বেশি টাকা দেওয়া হয় পরের দিন ইনি আমাদেরকে ধরিয়ে দিবে। পুরস্কার তো দিলেন না, রাজসভায় ডেকে পরিবারের 3 জনকে গুলি করে হত্যা করেছিলেন। এটা দানিশ ফকির, এটা তার ছেলে, ওটা তার বউ। তো এটা মহিলা বলে ইনাকে জায়গাটা ঘিরে দিয়েছে। সিরাজের দেহরক্ষী গোলাম হোসেনের সমাধি, যার পূর্ব নাম ছিল অরুণদেব চক্রবর্তী। নামের ফলক লাগানো ওই সমাধিটা সিরাজের। পায়ের তলায় যে সমাধিটা আছে সেটা হলো সিরাজের বেগম লুৎফান্নাসার সমাধি। এটা নবাব আলীবর্দী খাঁর সমাধি। এই মসজিদটার নামই হলো খোশবাগ। এবার আমরা গঙ্গার পূর্ব পাড়ে ফিরে যাচ্ছি। ওনারা এই কটা দেখেই খুব পরিশ্রান্ত, তাই টোটোর থেকে নামতে পারেননি। এটা জাহানকোষা কামান, অষ্টধাতুর এই কামান 17 ফুট 6 ইঞ্চি লম্বা। 1637 খ্রিস্টাব্দে জনার্দন কর্মকার এই কামান তৈরি করেছিলেন। কাটরা মসজিদ, নবাব মুর্শিদ কুল্লি খাঁর সমাধি। মুর্শিদ কুল্লি খাঁ, যার পূর্ব নাম ছিল সুধাংশু নারায়ণ মিশ্র, বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। নবাব মুর্শিদ কুল্লি খাঁ ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নাম অনুসারে এই জায়গার নামকরণ করেন মুর্শিদাবাদ। সামনে যে গার্ডেন দেখতে পেলেন, রাস্তাঘাট দেখতে পেলেন,
এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা এক সময় সবজি বাজার বসতো, সবজি মার্কেট বসতো বলে সেই জন্য জায়গাটার বর্তমান নেম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি এটি একটা আরবি ভাষা থেকে এসেছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ ও বাজার। এখন যে খোপগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে অনেকে দেখে হবে সুড়ঙ্গ পথ, অনেকে দেখে হবে এখানে আগুন জ্বালানোর মতো, অনেকে দেখে হবে টানেল। আপনাদের কি হচ্ছে বলা ভেন্টিলেশন। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজি বসে নামাজ পড়া হয়। তো নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকমভাবে যেন অসুবিধা না হতো, তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না লাগতো না পড়তো, সেই জন্য ওয়ালের দিকে তাকিয়ে দেখুন সেই রিংগুলি বালাগুলি আর যে ঝুলছে এর উপর মোটামুটি কাপড়ের সামিয়ানা, এই সামিয়ানা উপরে টাঙিয়ে দেওয়া হতো। কথা বলুন তো, নিচে হুক দেখতে পাচ্ছেন, হুকের মধ্যে লাগিয়ে দেওয়া, বুঝতে পারলেন? হ্যাঁ, আর এই মসজিদের ওয়ালের দিকে তাকিয়ে দেখুন ছোট ছোট যে স্পটিকের খোপ দেখতে পাচ্ছেন গোটা ওয়ালে, এখানে একসময় বেলজিয়াম গ্লাস লাগানো ছিল গোটা ওয়াল। কেন বলুন বেলজিয়াম গ্লাস কেন বলুন তো, এখানে চাঁদনিয়াতে বা জোসরাতে যখন আলো সে কাজ উপরে গিয়ে করতো আলো গোটা মসজিদ রিফ্রেশমেন্ট আলো। এবারে উপরের দিকটা আপনার তাকিয়ে দেখুন, টোটালটা কিন্তু ক্লোজ করা ছিল গম্বুজ দ্বারা। টোটাল 5টি গম্বুজ ছিল, বলতে হবে টোটাল 5টি গম্বুজের মধ্যে এখানে 3টে গম্বুজ ড্যামেজ হয়ে যায়, 2টি চলে যায়। কেন বলুন তো, ভূমিকম্পের জন্য। সেটা হচ্ছে 1897 1897 খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য 3টে গম্বুজ ড্যামেজ হয়ে যায়, 2টি রয়ে যায়। একটি পূর্ব আপনারা বুঝতে পারবেন, লেফট সাইডের দিকে আপনারা ফলো করে দেখুন মসজিদটা একটু ডাউন হয়ে গেছে, বুঝতে পারলেন? তো আপনারা যে এই মসজিদটা দেখতে এসছেন, আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তখনকার টাইমে এই মসজিদটা কী দিয়ে তৈরি করা হয়েছিল, পারবেন বলতে? কোনো আইডিয়া আছে? চুন সুরকি তো বললেন, তার সাথে কি কি ছিল? ডাবের জল, খয়ের জল, মেথি জল, আর সব থেকে বড় উপাদান সেটা হচ্ছে চিটে গুড়, টাইট করে ধরে রাখার জন্য। এই আর্কিটেকচারের মধ্যে তাকিয়ে দেখুন, এখানে কোথায় কিন্তু লোহা জাতীয় জিনিস দেখতে পাবেন না, কোথাও কিন্তু পরিবার গানে টোটালটা আর্চ, যেটাকে বাংলা ভাষায় বলা হয় খিলান, একটার উপরে ইট সাজিয়ে সাজিয়ে কীভাবে এই টোটাল মসজিদ থেকে তৈরি করা হয়েছে। এই সমস্ত কিছু মিশ্রিত করে 1723 থেকে 24-এর মধ্যে নবাব মুর্শিদ কুলি খাঁ এই কাঠের মসজিদটাকে নির্মাণ করেছিলেন। আর যাকে নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন তার নাম ছিল মুরাদ ফরাজ খাঁ। এই মুরাদ ফরাজ খাঁ ছিলেন খুব ভালো একজন পারসিক আর্কিটেকচার। তার পাশাপাশি নবাব মুর্শিদ কুলি খাঁর সব থেকে বিশ্বস্ত সেনাপতি তাকে টোটাল মসজিদটা নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। আমাদের বাংলায় টোটাল কিন্তু 18টা নবাব শাসন করেছিল। 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যিনি মৃত্যুর আগে আদেশ করে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মসজিদের ফ্রন্ট সাইডে পুরো সামনের দিকে আপনারা সাহিত্য করবেন। এইটাই তো এনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ যদি হয়ে থাকে, কোনো পাপ কাজ যদি হয়ে থাকে, সেই পাপের জন্য প্রায়শ্চিত্তটা হয়তো কীভাবে হবে, যারা মসজিদে নামাজ পড়তে আসবে সে নামাজীদের পায়ে ধুলো। তো এখন আপনারা বর্তমানে যে জায়গাকে দাঁড়াবেন ঠিক আপনাদের পা থেকে 6 ফুট নিচে থাকবে এই নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যার নাম অনুসারে আমাদের শহরের নাম রাখা ছিল মুর্শিদাবাদ। আর ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ শহরের প্রতিষ্ঠাতা। আর 18টা নবাবের মধ্যে ইনি ছিলেন কনভার্টেড, ইনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন। ইনার ফার্স্ট নেম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু মুসাফির খানা ছিল, অতিথিশালা ছিল। উপরে কিন্তু গম্বুজ ছিল, কিন্তু ভূমিকম্পের জন্য কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ঠিক আপনাদের পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, যার বুকের উপরে, যার কবরের উপরে বর্তমানে এখন আপনারা দাঁড়িয়ে আছেন। আর আপনারা যেখান থেকে প্রবেশ করলেন ওটা কিন্তু ছিল মসজিদের ব্যাক সাইড, এটা মসজিদের ফ্রন্ট সাইড। এই সেই বাংলা বিহার উড়িষ্যা সাইজ দেখছিস? প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি এখনো এখানে নিস্তব্ধ নীরবে সাহিত্য আছেন। আমাদের বেঙ্গলে যে টোটাল যে 18টা নবাব শাসন করেছিল, 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা কিন্তু আপনারা একমাত্র শুধুমাত্র ওপেন দেখতে পেলেন, তাছাড়া মাটির। এই নবের কবর বাদ দিয়ে আপনারা বাদ দিয়ে যত নবের কবর দেখবেন, মির্জাপুর থেকে শুরু করে সিরাজদৌল্লা থেকে শুরু করে সব নবের কবর কিন্তু একটা কবর করা থাকবে। একমাত্র এনার একমাত্র কবর আপনারা মাটি দেখতে পেলেন। এই কারণে এই নবাব তার মৃত্যুর আগে তার আদেশটি এইভাবে দিয়ে গেছিলেন, তাই যেরকম যে আমার মৃত্যুর পরে আপনারা কবরটি এইভাবে তৈরি করবেন। কেন এনার উপর দিয়ে যারা হেঁটে যেত তাদের পায়ের দুলানো যেন সরাসরি মাটিতে এসে পড়ে। তো টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উল্টো টিগুলো বুঝে তার সাথে আপনারা দেখতে পাবেন। তখনকার টাইমের সঙ্গে কোনো লাইটের সিস্টেম ছিল না, ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য এখানে ক্যান্ডেল জ্বালা, ক্যান্ডেল লাগিয়ে দেওয়া হতো বাড়িতে, বাইরে আলো পেতে এই টাওয়ারের কথা আপনাদের বলছিলাম। এই টাওয়ারে ওঠার জন্য 67টা স্টেপ আছে। এটা হাইট হচ্ছে 70 ফিট।
এর উপরে যদি আপনারা আজও উঠতে পারতেন, আজও আপনারা আমাদের এই মুর্শিদাবাদ শহরের কিছু অংশ আপনারা দেখতে পেতেন। আচ্ছা, এর ওপর থেকে হ্যাঁ। পুরো কিন্তু মুর্শিদাবাদ। দুঃখের বিষয় এই দিল্লির কুতুব মিনারে অ্যাকশন হওয়ার পর থেকে আচ্ছা। সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এরকম টাওয়ার ছিল সবগুলোকে সিল করে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? ইনারা হচ্ছেন 4 ভাই 4 জন জয়েন্ট বিজনেসম্যান। এদের নাম হচ্ছে লক্ষ্মীপদ সিং দুগার, লক্ষ্মীপত সিং দুগার, মহিপত সিং দুগার, ধনপত সিং দুগার ও ছত্রপত সিং দুগার। রাজস্থানের এই 4 জৈন ব্যবসায়ী 1780 সালে কাঠের ব্যবসা করত এবং গোলাপ চাষও করত। এটা ছিল কাঠগোলাপ ফুলের বাগান, সেখান থেকে নাম হয়েছে কাঠগোলা বাগান। 260 বিঘা জমির ওপর এটা অবস্থিত। বর্তমান জীবিত বংশধররা ভবানীপুরে থাকে। নওয়াবখানা গেট দিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য হলো 30 টাকা করে। নবাবদের আমলে 3 টাইম করে সানাই বাজিয়ে তাদের সম্মান দেওয়া হয়। আমাদের গাইড ভাই কিন্তু বেশ ছড়া কেটে কেটে বক্তব্য রাখছে, শুনতে খারাপ লাগে। 1.5 কিলোমিটার দূরে জগৎ ছেলের বাড়ি। যে জগৎ দেখি শোনানো যায় কিনা আপনাদের। যেটা আছে তালা, আস্তে আস্তে সামনে হাঁটার পালা। এই বাড়িটা আপনারা অনেক সিরিয়াল বা সিনেমাতে দেখেছেন, যেমন এক যে ছিল রাজা যিশু সেনগুপ্ত, অঙ্কুশের বলদুর্গা মাইকি, আমি সিরাজের বেগম, বেহুলা, একেন বাবু, মহাপীর তারাপীঠ, খনার বাসী। আর সামনে যে বেদিগুলো, এগুলোতে বসে ওনারা দাবা বসাতো। আর যে প্লেটে খেত, ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে কিছু ডিজাইন টপ তৈরি করে, যেগুলো গোলাপ ফুলের টপ ছিল। তখনকার দিনে একটা টপে জল ঢাললে প্রত্যেকটা টপে জল চলে যেত। পাইপ সিস্টেম করা থাকতে তখন সাইডে আছে বেদি, চলুন দিদি। এটাকে বলা হতো নাচমহল, নবাবদেরকে খুশি করাতো। আর লখনৌ থেকে নিয়ে আসতো বাইজি, নাম হচ্ছে হীরাবাই, অ্যাংলো ইন্ডিয়ান, হাইট 6 ফুট 2 ইঞ্চি। নসিপুর রাজবাড়িতে দেখবেন। তো হীরাবাইকে দেওয়া হতো সেই সময় একটা রাত্রি নাচার ডিমান্ড 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার মুদ্রার ভ্যালু কম, মানে এখনকার মূল্য হিসেবে ধরুন 5 কোটি টাকা। ও, আর তাও খোলা থাকতো না, টোটালটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা থাকতো। বাইরেকার মানুষ ভেতরে কি করতে দেখতে পেত, কিন্তু ভেতরকার মানুষ ভেতরে বাইরে থেকে দেখতে পেত। কেউ দেখতে। এগুলোতে মশাল জ্বলতো, ওগুলোতে মার্বেলের স্ট্যাচু, গোলাপ ফুলের স্ট্যাচু। ও কোথা থেকে নিয়ে আসতো? হীরাবাই, লখনৌ থেকে। বাহ, নাচটা বেশ ভালোই হচ্ছে। হীরাবাইয়ের প্রভাব না কার প্রভাব জানি না। এই বাড়িটা ছিল 4 ভাইয়ের গুরুদেবের বাড়ি, জৈনরা দাদাজির বাড়ি বলে। এদের আবার দুটো ভাগ, শ্বেতাম্বার জৈন আর দিগম্বর। এর গাছ প্রায় 150 বছরে উঠে গেছে। গাছের গোয়াটা দেখুন, এদিকে চাপার, শেখ চাপারি। চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। এন্ট্রি ফি 30 টাকা করে। ভেতরে মোবাইল বন্ধ থাকার জন্য গাইডের বক্তব্য শোনাতে পারলাম না, বা ঐতিহাসিক অনেক কিছু জিনিস আছে যেগুলো দেখাতেও পারলাম না। এটা হলো মির্জাফরের বাড়ির ভগ্নপ্রায় গেট, যেটাকে বলে জাফরগঞ্জ দেউরি। এটা মির্জাফরের সমাধি। 1100 উপর সমাধি আছে, তবে কোনো সমাধির ফলক নেই। এখানে নাকি এখনো মির্জাফরের বংশের লোকেদের সমাধি দেওয়া হয়। এন্ট্রি ফি 10 টাকা। এখানে এসে জানলাম এখানকার যে স্টাফেরা আছে, মানে 4 জন গার্ড, 1 জন মুন্সি, তাদের এখনও নাকি বেতন সেই নবাবী আমলের হিসাবেই রয়ে গেছে। কত জানেন? মাস মাহিনা 11 টাকা। হাজারদুয়ারি দেখতে ঢুকলাম। এন্ট্রি ফি 25 টাকা করে। হাজারদুয়ারি দেখতে ঢোকার আগেই দুপুরের খাবার হাজারদুয়ারির সামনেই ফ্রেন্ডস হোটেলে খেয়ে নিয়েছিলাম। খারাপ না, ভালোই। হাজারদুয়ারি প্রাসাদ 1829 সালে শুরু হয়ে 1837 সালে শেষ হয়। তৈরি করেন নবাব নাজিম হুমায়ুন জা। এই প্রাসাদের নাম হাজারদুয়ারি হলেও এখানকার অনেক দরজাই কিন্তু নকল। প্রাসাদের মধ্যের মিউজিয়ামটা বেশ বড় এবং খুব ভালো, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ভেতরে গাইড প্রবেশের অনুমতি না থাকার জন্য এবং দর্শনীয় বস্তুর ডিটেলিং ঠিক মতো না থাকার জন্য মনে হয় যেন ঠিকভাবে দেখা হলো না, বা ইতিহাসের সেই গল্পগুলোর ছোঁয়া পাওয়া গেল।
ওটা হলো ইমামবাড়া। সিরাজের কাঠের ইমামবাড়া পুড়ে যাওয়ার পর এটা তৈরি করেন নবাব ফেরাদুন জা। মুর্শিদাবাদ বেড়ানোর শেষ পর্যায়ে আমরা এখন মতিঝিল মসজিদে। এটা তৈরি করেছিলেন ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান। এখানেই রয়েছে নওয়াজিস মোহাম্মদ খান ও তার দত্তক পুত্র সিরাজের ছোট ভাই একরামউদ্দৌলার সমাধি। এই একরামউদ্দৌলাকে সিংহাসনে বসানো নিয়েই শুরু হয়েছিল ঘসেটি বেগমের সেই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। মসজিদের বাদিকে আছে গুপ্তঘর, যেটাতে অনেক ধন সম্পত্তি আছে ভেবে ইংরেজরা তোপ দিয়েছিল, কিন্তু ভাঙা যায়নি। এখনো কেউ জানে না ওটাতে কি আছে। একটা ফলকেও লেখা আছে। এই মতিঝিলে আগে নাকি মুক্ত চাষ হতো। মতিঝিল প্রাসাদও ছিল দেখার মতো, কিন্তু তা আজ ধ্বংসপ্রাপ্ত। মুর্শিদাবাদ যেহেতু ঐতিহাসিক নগরী, সেই জন্য এখানে বিভিন্ন দর্শনীয় স্থানে বিভিন্ন গাইডের সংস্পর্শে আমরা এসেছি। আমি মতিঝিল মসজিদে এসে আয়েশা নামের এক গাইড বোনের দেখা পেয়েছি। তার ইতিহাস নিয়ে গল্প বলার মধ্যে ইতিহাস নিয়ে রীতিমতো পড়াশোনা করার ছোঁয়া পেয়েছি, যেটা বেশ অন্যরকম ভালো লাগা তৈরি করেছিল। তাকে তার এই কাজ করে যেতে উৎসাহিত করি। যেহেতু আমাদের মুর্শিদাবাদ ঘোরা একদিনে, তাই এখানে আস্তে আস্তে বেলা ফুরিয়ে গেল। চোখে দেখা গেল, কিন্তু অনেক কিছুই দেখানো গেল না। মতিঝিল পার্কটাও বেশ সুন্দর করে সাজানো। ওখানে রিসোর্টও আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তবে আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল। এখানে এন্ট্রি ফি 30 টাকা। যেহেতু অনেকটা বড় জায়গা, ভেতরে টোটোতেও যাওয়া যায়। আমাদের কাছে 50 টাকা করে নিল পার টোটো। ওই যে মতিঝিল পার্কের মিউজিক্যাল ফাউন্টেন। মুর্শিদাবাদ বেড়ানো শেষ। এবার আমরা একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব তারাপীঠের উদ্দেশ্যে। এখান থেকে তারাপীঠ 82 কিলোমিটার, 2 ঘন্টা লাগবে আশা করছি। জয় তারামা। ভোরবেলায় উঠে তারামাকে পুজো দিলাম। আমাদের পান্ডা বাবাইদার কথা অনুযায়ী 6টার মধ্যে মন্দিরের নির্দিষ্ট দোকানে চলে এসেছিলাম। পুজোর লাইনের জন্য প্রত্যেককে 500 টাকা করে লাগলো। যাই হোক, তবে মায়ের দর্শন ভালোভাবেই হয়েছিল এবং 7টার মধ্যে পুজো মিটেও গেল। কালকে রাত্রি 9:30 নাগাদ আমরা তারাপীঠে পৌঁছেছিলাম। উঠেছিলাম বিদেশিনী হোটেলে। মোটামুটি বামাখ্যাপার আদিবাড়ি আটলা গ্রাম। তারাপীঠ থেকে জলখাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে 68 কিলোমিটার। দেখেছেন, আজকে ভোরবেলা ওঠার ফল না কালকে সারাদিনের ধকল জানি না। ঘুমাচ্ছে দেখুন সবাই। তার মধ্যে আবার কায়দা আছে, কেউ বিভিন্নভাবে, কেউ খাই ঘুম, কেউ বা চালাকি ঘুম, আমি ঘুমাচ্ছি কাউকে বুঝতে দেবো না। আবার কেউ বা হতাশ ঘুমে। আমার কেনাকাটাটা পুরোটা হলো না। আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বরে। বক্রেশ্বরের মন্দির দর্শন করলাম। জননী হোটেলে আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে এখন প্রস্রবণের জলে ওয়াটার থেরাপি করছে সবাই। যাক, এবার বাড়ি ফেরার পালা। বেড়ানো শেষ। এই প্রসঙ্গে বলি, মুর্শিদাবাদ যারা ঘুরতে আসবেন, আগেও একবার বলেছি, এখনো বলছি, তারা মুর্শিদাবাদের জন্য 2 দিন রাখবেন। একদিনে হাজারদুয়ারি, মতিঝিল ইত্যাদি ভাগীরথীর পূর্ব দিকটা দেখবেন। অন্য দিন রোশনীবাগ, খোশবাগ, কিরিটেশ্বরীর মন্দির, এগুলো পশ্চিম দিকেরটা দেখবেন। শান্তিনিকেতনের সাথে বিভিন্ন তথ্য এবং মুর্শিদাবাদের সাথে ইতিহাসের বিভিন্ন গল্প জড়িয়ে আছে। তাই আমার ভিডিওটা
অনেকের কাছে বড় বেশি তথ্য নির্ভর মনে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি আমি যা দেখেছি এবং সেগুলোর সাথে যা যা গল্প জড়িয়ে আছে তা আমার দর্শকদেরও বলে দিতে, যাতে তারাও বেড়াতে উৎসাহিত হতে পারে। ধন্যবাদ।